মুক্তিযুদ্ধের যে ইতিহাস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু রিসেট বাটন চাপ দিতে হবে। মানে আমাদের জাতিগত জেনেটিক্যাল কোড, আমি মনে করি মুক্তিযুদ্ধ আমাদের জেনেটিক্যাল কোড। এখন এই আন্দোলনে সফল করার জন্য তারা কি কি করেছে? তারা আমাদের জাতীয় পতাকা ব্যবহার করেছে, তারা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ব্যবহার করেছে, মুক্তিযুদ্ধের জাগরণী গান ব্যবহার করেছে, রাইট? বঙ্গবন্ধুর ভাষণ ব্যবহার করেছে। কারণ আমাদের জাতিগত কোড এইসবের মধ্যে, যা আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে তাড়িত করে, সেই জিনিসগুলি, উপাদানগুলি ব্যবহার করে আপনি যখন সফল হলেন, তারপর বললেন না এগুলো আমি মানি না। আপনি কি করে বলেন যে এগুলি মেটিকুলাসলি প্ল্যান না? ওটা কি এখন 100 দিন পরে তারা যখন এখন রিয়েল মানে সমস্যার মধ্যে পড়েছে, এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন না যে তারা ভারতের চোখে চোখ রেখে ভারতের সাথে একটা দিলে আর একটা দেওয়া হবে, কোন উপদেষ্টা বলছেন না। তারা কিন্তু একটা রিয়েলিটিতে চলে এসেছেন ইলিউশন থেকে। উপদেষ্টাদের মধ্যে যারা খুব বড় বড় কথা বলতেন, এটা করা হবে ওটা করা হবে, তারাও ফিরে আসছেন। এই যে ধরুন প্রথম আলো বন্ধ করতে হবে, তারপরে বঙ্গভবন থেকে জনাব রাষ্ট্রপতিকে তাড়াতে হবে, এরকম অনেক কিছু কিন্তু তারা অন টেস্ট কেস করেছে। সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান রিরাইট করতে হবে, তারপরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু রিসেট বাটন চাপ দিতে হবে। এই কথাগুলো তারা যখন বলেছে, এটা হলো উইদিন যা আবেগের যে সময়টি থাকে, তাদের যে বাসর সাধারণত 40 দিন বলা হয়, বাসর 40 ডেজ, ফার্স্ট 40 ডেজ, তারা এই কথাগুলো মধুচন্দ্রিমা এই 40 দিনের মধ্যে বলেছে। কিন্তু আফটার 40 ডেজ তারা যখন রিয়েলিটিতে এসেছে, এক একটা ডিফিকাল্টিসে এসেছে। প্রথমত তাদের মনে হলো না, আপনি যে বলছেন তারা রিয়ালিটিতে এসেছে, তারা কি আসলে এসেছে রিয়ালিটিতে? না, আসতে বাধ্য হয়েছে, নিজেরা তো এসে আসতে বাধ্য হয়েছে। তারা হয়তো যা করতে চেয়েছিল সেটা যে সম্ভব না সেইটা হয়তো বুঝতে পেরেছে, কিন্তু এর মধ্যে তো পানি আরো গড়িয়েছে, সময় তো থেমে নেই। এর মধ্যে তো একটা ঘটনা ঘটছে, এই যে আপনার চিন্ময় কৃষ্ণকে আটক করা হলো, এটা একটা নতুন উপাদান দিয়েছে, রাইট? ঘটনা তো এভাবে করে ঘটছেই। সো তাদের মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তাদের রিয়েলাইজেশন আসবে ওই ঘটনার প্রেক্ষাপটে, নাকি আসলে সামগ্রিকভাবে তারা বুঝতে পারছে তাদের করণীয়টা 3 মাস 4 মাসের মধ্যে কি তাদের করা দরকার, কি উচিত? না, এই কথাটা কি তারা বুঝতে পারছে? না, তারা এটা এখন বুঝতে পারেনি, এবং আগামী যদি তারা কোনো কারণে 7-8 বছরও থাকে তখনও তারা বুঝতে পারবে। এই কারণে তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটোর মধ্যে সবকিছু আছে, রাজনীতি নেই। আর রাজনীতি না থাকা পর্যন্ত মানুষের যে আশা আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো বোঝা তাদের পক্ষে সম্ভব না। আমাকে এই সরকার 7-8 বছর পর্যন্ত থাকবে আপনার মনে হচ্ছে? না, এই সরকারের পিছনে তো অনেকগুলো শক্তি আছে। There are many unseen power. না, এটা আমি বলতে পারবো না। There are many, এখানে আমেরিকা আছে, ভারত আছে, এখানে পাকিস্তান আছে, চীন আছে, এখানে জামাত আছে, বিএনপি আছে, হান্ড্রেডস অফ এলিমেন্ট এই সরকারের পিছনে আছে। একবার এক পক্ষ টান দিচ্ছে, আর এক পক্ষ ধাক্কা দিচ্ছে, এক পক্ষ কাছে চিতে দিচ্ছে, আর এক পক্ষ। এই যে একটা কখনো পোলারাইজেশন হয়েছে, কখনো সে বরফ গলে যাচ্ছে, কখনো বিএনপি অভিমান করছে, আবার কখনো বিএনপি মনে করছে যে নাইনুর সাহেবের সরকারকে সাহায্য করা দরকার, কখনো জামাত অভিমান করছে, কখনো আবার জামাত তার সঙ্গে হাতে হাত মিলাচ্ছে, কখনো পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক ভালো হচ্ছে, কখনো আবার আমরা বাইরে থেকে দেখছি কিছু দৃষ্টিকটু ঘটনা ঘটে যাচ্ছে। সচিবালয় একই অবস্থা। এখন অসংখ্য শক্তি পক্ষ এই সরকারের সঙ্গে সম্পৃক্ত আছে। ফলে এই শক্তিগুলো কিভাবে রসায়ন ঘটায় তার উপর নির্ভর করে এই সরকার আসলে কতদিন টিকবে। এখন আপনি বলছেন সরকারের পিছনে অনেক শক্তি আছে, এখন অনেকে এটাও তো বলেন যে দেশের সরকার আছে 4টা। একটা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে উপদেষ্টাদের সরকার, এটা একটি সরকার, আরেকটি আছে সেনা সরকার, আরেকটি আছে জামাতের সরকার, আরেকটি আছে গিয়ে সমন্বয়কদের সরকার। এই 4-এর মধ্যে সমন্বয়টা কোথায় হচ্ছে, কে করছে? সেটা আছে সরকার সবাই প্রভাবশালী। বিএনপিরও লোকজন আছে, যেমন প্রশাসন, তারপরে জুডিশিয়ারি, তারপরে আপনার বার এবং বেঞ্চ, তারপর সেক্রেটারিয়েট, এসব এগুলি তো বিএনপি তো খুব বেশি। আমরা দেখেছিলাম মাহবুবুদ্দিন খোকন, তিনি খুবই নাখোশ হয়েছেন বিচার বিভাগে যেভাবে করে জামাতিকরণ করা হয়েছে। আমি কোট আনকোট কথাটি বললাম, এটা নিয়ে তিনি নাখোশ হয়েছেন, তাই না? তাহলে বিচার বিভাগে যে তাদের এখতিয়ারে আছে তা কিন্তু নয়। এটা মানে বিচার বিভাগের দুটো অংশ হলো বার এবং বেঞ্চ, ঠিক আছে? বার এবং বেঞ্চ। এখানে বেঞ্চ যেটা মানে বার যেটা সারা বাংলাদেশের উকিলদের যে সংগঠন, এখানে আসলে বিএনপির 100 আধিপত্য। এখানে জামাত ধারে কাছেও যেতে পারেনি। তবে
হয়তো বিচারক নিয়োগ থেকে শুরু করে কোনো কোনো জায়গাতে জামাতের প্রভাব থাকলেও থাকতে পারে, কিন্তু বিএনপি এই জায়গাগুলোতে বিএনপিতে একটা ভালো জায়গাতে আছে, এতে কোনো সন্দেহ নেই। এতে কোনো সন্দেহ নেই। জামাত কে পোস্ট গুলো মানে অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো যেগুলো লোভনীয় পদ পদবিগুলো আছে, এই জায়গাগুলো জামাত দখল করে ফেলেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু বিএনপি বড় দল, তাদের অনেক মানে লোক আছে, অনেক সংগঠন আছে, ফলে শক্তি দেখানোর, শক্তি প্রয়োগ থেকে শুরু করে মানে বিস্তৃত অনেক কিছু করার ক্ষেত্রে বিএনপি এখানে একটা পাওয়ার ফ্যাক্টর, স্টিল পাওয়ার ফ্যাক্টর। ফলে আপনি যে চারটি সরকার আপনি বলছিলেন যে জামাতের আমির লন্ডনে গেলেন, তারেক রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেনি, বিএনপির সঙ্গে কি জামাতের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে? হ্যাঁ, দূরত্ব তৈরি হয়ে গেছে নিঃসন্দেহে। এই দূরত্বটা কতটা প্রকট? এই দূরত্বটা আরো বাড়বে এবং ভবিষ্যতে আরো প্রকট হয়ে যাবে। অর্থাৎ সরকার যত শক্তিশালী হবে, এই সরকার যত শক্তিশালী হবে, জামাতের আর বিএনপির দূরত্ব তত বাড়তে থাকবে। আর এই সরকার যত দুর্বল হবে, তত জামাত দুর্বল হতে থাকবে। মানে কি, মানে জিনিসটা আর একটু খোলাসা করে বলেন। এখানে হলো কি যে প্রথমত যে এই সরকার তো নন পলিটিক্যাল সরকার। তো নন পলিটিক্যাল সরকার অনুযায়ী সে জামাতের যারা লোকজন আছে, এরা দেখতে তুলনামূলকভাবে ভালো, অনেস্ট মনে হয়, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কথায় কথা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, জড়াই ধরে, চুমু দেয়, উপহার দেয়। তো মনে হয় যে মানুষের সঙ্গী হিসেবে এরাই ভালো, এরাই ভালো। আবার বিএনপির যে সমস্ত নেতারা যায়, এরা টিপিক্যাল অ্যান্ড ট্রপিক্যাল পলিটিশিয়ান। তো সরকার সবসময় এই জামাতের লোকের সাথে চলতে কমফোর্ট ফিল করে। আবার জামাতের যে অতীত ইতিহাস, তারা সবসময় ক্ষমতায় যারা থাকে, হুটহাট করে ক্ষমতা আসে, কোন গণতান্ত্রিক শক্তির চাইতে অগণতান্ত্রিক শক্তির সঙ্গে তাদের বন্ধুত্ব এবং বন্ধনটা সুদৃঢ় হয়। জিয়া রহমান সাহেব যেই মুহূর্তে পলিটিক্যাল পার্টি করলেন, তার সঙ্গে তাদের দূরত্ব হলো, কিন্তু বিফোর দ্যাট তারা ছিল 1 নম্বর অ্যালাইড। জিয়া রহমান সাহেব, এরশাদ সাহেবেরও, এরশাদ সাহেব জাতীয় পার্টি যখন করলেন তখন তারা হয়ে গেল, কিন্তু জাতীয় পার্টি করার আগ পর্যন্ত, মানে 85 সন পর্যন্ত, 81 থেকে 85 পর্যন্ত, 82 থেকে 85 পর্যন্ত 3 বছর জামাতের সাথে তাদের ছিল নিদারুণ ধর্মমরণ সম্পর্ক। তারপরে স্বাধীনতার পরেও তারা কিন্তু বঙ্গবন্ধুকে ম্যানেজ করে একটা ওয়াকওভার নিয়েছিল, নিদারুণ একটা ওয়াকওভার নিয়েছিল। তারপরে টিক্কা খানের সাথে তাদের খুব ভালো ভালো সম্পর্ক ছিল, ইয়াহিয়া খানের সাথে ভালো সম্পর্ক ছিল। হালামনের কথা কেন বলছেন না? আগের যে মঈনুদ্দিন আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই কিন্তু জামাত বেশ শক্ত অবস্থায় ছিল। যদি বললাম যে ক্ষমতা, পাওয়ার পলিটিক্সে, যখন পাওয়ার থেকে, পাওয়ার পলিটিক্সে জামাত সবসময় ভালো। খালি মানে 2009 সন থেকে জামাতের কৌশলগত কারণে আওয়ামী লীগের সাথে পাওয়ার পলিটিক্সে তারা পেরে ওঠে এই একটা জায়গাতে। আর সবসময় যারা পাওয়ার ছিল, তাদের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক ছিল। এই গেল এক। 2 নম্বর হলো যে এই পাওয়ারটা যদি অগণতান্ত্রিক হয়, তাদের সঙ্গে জামাতের বন্ধুত্বটা হয় একেবারে হরিহরাত্মার। আর গণতান্ত্রিক হলে এটা তাদের বেস্ট গণতান্ত্রিক সরকারের সাথে যে রিলেশন, সেটা হলো এই যে 2001 থেকে 2006 জামাত বিএনপির যে সরকার, এটা হলো তাদের রাজনৈতিক ইতিহাসে প্রথম একটা পলিটিক্যাল অ্যালাই, যেখানে সাকসেসফুলি তারা 5টা বছর কন্টিনিউ করেছে। এর আগে কোনো পলিটিক্যাল শক্তির সাথে আসলে তাদের এরকম সিস্টেমেটিক, তারপরে যাকে বলা হয় যেটাকে বলা হয় সিস্টেমেটিক, ফ্রেন্ডলি, অথরাইজড এন্ড অথরিটি কোনো রিলেশন তাদের কখনো হয়নি। জি, জামাত সবসময় উল্টা পথে হাঁটে, 71 উল্টা পথে হেঁটেছে। এমনকি এখন ডক্টর শফিক, জামাতের আমির, তিনি এখনো বলেন যদি 71 ভুল হয়ে থাকে, মানে কি তারা এখনো তাদের 53 বছরে তারা বুঝতে পারেনি যে তাদের ভুল হয়েছিল কিনা? এটা তো আপনার দৃষ্টিকোণ। জামাতের যারা সাপোর্টার আছে, তাদের সংখ্যা এটা বিরাট একটা অংশ আছে, অ্যাটলিস্ট 5 থেকে 6% লোক তো জামাত করে। তো তারা তো মনে করে ডক্টর শফিক তাদের জিন্দা ওলি, অনেক করে তো মরে যাওয়ার পরে বোঝা যায় ওলি আল্লাহ। তারা মনে করতেছে আল্লাহ দয়া করে এই ডক্টর শফিককে বাংলাদেশে পাঠিয়েছেন সাক্ষাৎ ওলি। এই ওলি আল্লাহকে দেখলে তাদের গুনাহ মাফ হয়, তার কাছে গেলে তাদের যে তার দিকে তাকাই থাকলে তারা আসমান থেকে রিজিক প্রাপ্ত হয়। আপনি বোঝার চেষ্টা করেন যে 18 কোটি মানুষের মধ্যে যদি এরকম 5 to 6% লোক থাকে জিন্দা ওলি, এটা তো ওনার জন্য জীবন। সেকেন্ড থিং হলো আবার এই সাধারণ আমজনতা, যেহেতু 90% মানুষ মুসলিম, তো এরা হেফাজতও বুঝে না, জামাতও বুঝে না, তারা কোনো কিছু বুঝে না। তারা যে কোনো লোকই দাঁড়িয়ে আছে, টুপি আছে, কথায় কথা আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, তাদেরকে তারা ওলি আল্লাহ মনে করে। ফলে আপনি অ্যাজ এ ম্যান হিসেবে
আপনি সে মুক্তিযুদ্ধে কি করছে না না করছে ওটা নিয়ে এই একটা বিরাট শ্রেণীর মানুষ এত চিন্তা ভাবনা করে না, ইন্টেলেকচুয়াল লেভেলে চিন্তা ভাবনা করে। তো সেই জিনিসটা জামাত খুব ভালো করে বুঝে যে এদেশের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং সমর্থন এটা নিয়ে তারা যদি না নিতে পারতো তাহলে এই এত স্বাধীনতার এত বছর পরে তারা সাস্টেন করার কথা না। স্টিল তারা সাস্টেন করছে। আপনি দেখেন সেনাবাহিনী প্রধান একেবারে বৈঠক করে দুইবার কন্টিনিউয়াসলি সবার কাছে এসে বলছে যে জামাতের আমির এখানে আছেন, তিনি ছিলেন। তো তার গুরুত্ব বোঝার চেষ্টা করেন। রনি ভাই, আমাকে এই জিনিসটা বলেন তো, আমি বুঝলাম না সেনাপ্রধানের ভাষণটা আমিও অপেক্ষা নিয়ে তো শুনছিলাম। যখন উনি দুবার যখন বললেন, জামাত তো আইনত তখন নিষিদ্ধ ছিল, বাংলাদেশের আইন অনুযায়ী জামাত তখন নিষিদ্ধ দল, তো সেনাপ্রধান কোন বিবেচনায় নিষিদ্ধ দলকে ডাকলেন? এখানে বলবো ব্যাপারটা হলো যে আমি যতটুকু আন্দাজ করতে পারি যে ক্যান্টনমেন্টে যারা গিয়েছেন সেদিন সামহাও সেনা সদর দপ্তর হোক, ডিজিএফআই হোক, এনএসআই হোক, দীর্ঘদিন তাদের সঙ্গে এদের একটা সম্পর্ক জানাশোনা আছে, সেটা অম্ল মধুর, ভালো হোক মন্দ হোক আছে। ফলে কি হলো, ওইরকম একটা ক্রাইসিস মোমেন্টে যদি কারোর সাথে সম্পর্ক না থাকতো, পূর্ব পরিচয় না থাকতো, ট্রাস্টওয়ার্দি না থাকতো, তাহলে কেউ সেখানে যেত। তো আমি তো জামাতের আমিরের নম্বরই আমার কাছে নেই, আমার সাথে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওনার কোনো পার্সোনাল নম্বর নেই, উনি আমার বাসায় এসেছেন, তারপরেও ওনার কোনো পার্সোনাল নম্বর নেই। তাহলে সেনাপ্রধানের কাছে যদি ওনার পার্সোনাল নম্বর থাকে যে 1 ঘন্টার নোটিশে তাকে দেখা যায়, তাহলে বোঝা গেল যে আমার সাথে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক আরো ভালো। গেল কি করে? আমি যে এখনো ওপেন এয়ারে বললাম যে ওনার সাথে ওনার না, আমি সেই 2009 সন থেকেই জামাতের যত নেতা আছেন, তো সেই নেতাদের মধ্যে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে এই আমাদের প্রজন্মে তারা যাদেরকে সম্পর্ক রাখা, নিয়মিত সম্পর্ক রাখে, তার মধ্যে আমি একজন। তো সে আমার কাছে আপনি তো সেই সময় জামাতি খেতাবও পেয়েছিলেন, আপনাকে জামাতি কাদের মোল্লাকে নিয়ে আপনাকে জামাতি আত্মীয়, জামাতের কাদের মোল্লার আত্মীয় আপনি, আমার যতদূর মনে পড়ে ওই সময়কার কথা, এরকম নানা অভিযোগও আপনাকে নিয়ে উঠেছিল। আওয়ামী লীগ তখন আওয়ামী লীগের লোকজন যারা আমাকে পেরে উঠছিল না, তারা সবাই বলতো যে এই ছেলেটা নামাজ পড়ে, কথায় কথায় আরবি বলে, তো এটা বোধহয় জামাতের বংশ, মাঝে মাঝে টুপিও পড়ে। হ্যাঁ হ্যাঁ, হয়তো জামাতের বংশ। তো কাদের মোল্লা, যেহেতু কাদের মোল্লার পক্ষে কথা বলেছিলাম, তো এই বোধহয় কাদের মোল্লার আত্মীয়। তো তখন তারা সেই জিনিসগুলো বলেছিল। আবার যে এখন আসলে আপনার কেউ হয় না, না আমার কিছু কেউ আছে কিছু। আমরা শুনছিলাম যে কাদের মোল্লার এলাকায় আপনারা বড় হয়েছেন, এরকম সামথিং। আমার এলাকাতে কাদের মোল্লা বড় হয়েছেন, আমার দাদার বাড়িতে উনি লজিং থাকতেন। কাদের মোল্লার তারা কাম ফ্রম ভেরি পোর ফ্যামিলি, একটা ওখানে সাধারণ, ওখানে মানে আমাদের যে পরিবারটা, সেই পরিবারে উনি 60-এর দশকে আমার এক দাদা ছিলেন, সেই চরমকেন্দ্রের পীর সাহেব, ওই বাড়িতে উনি লজিং থাকতেন। এবং ওই আমার দাদার আমার যে ফুফু চাচা, তাদেরকে তিনি পড়াতেন, এবং ওখানে একটা স্থানীয় হাই স্কুল, সেখানে শিক্ষকতা করতেন। এই সময়তে আমরা তখন আমার তখন জন্মও হয়নি, আমরা তো 67-তে জন্ম, 1967 জন্ম। আর এই ঘটনা ঘটেছে উনি হয়তো 62-63 সনে ওই বাড়িতে লজিং থাকতেন। আমরা শুনতাম যে কাদের মোল্লা এই বাড়িতে লজিং থাকতেন। উনি খুব মেধাবী ছিলেন, ভালো ছাত্র ছিলেন। আমাদের দেশের ধরেন গরিব মানুষের সন্তান খুব ভালো লেখাপড়া করলে সবাই তাকে ওইভাবে ভালোবাসতো। তো এই যে লজিং থাকার একটা ব্যবস্থা ছিল, মানে হচ্ছে কি আপনার রক্তের সম্পর্ক না থাকলেও আসলে একটা সামাজিক সম্পর্ক ছিল। না, সামাজিক সম্পর্ক ছিল, কোন মানে সামাজিক সম্পর্ক, কোন সম্পর্ক ছিল না। আমি জানতাম যে উনি ওই বাড়িতে, আমার ওই দাদা মানে কি আমার দাদির ভাই। তো দাদির ভাই, এখন দাদির ভাই কিন্তু দূর সম্পর্ক, মানে আমার মনে করেন যে আমার দাদা বলতে দাদার ভাই যেমন